না বলেই শুরু করে দিলাম। আমাদের কমরেড সভাপতি, পার্টি নেতৃত্ব যারা আছেন, রাহুল দা সহ, মনোদা সহ, আপনারা যারা আছেন, নতুন বছরের শুভেচ্ছা জানাই বাংলা নববর্ষের। আমি কি শেষ বক্তা না রাহুল দা বলবে? শেষের দিকে বলার সুবিধা আছে, যে যা বলে দিয়েছে যেটুকু পড়ে থাকে ওইটুকু বলে কমপ্লিট। এইটা পড়ে আছে এবং সব মিলিয়ে যা মনে হচ্ছে, দেখেন ওইসব সমীক্ষা টমীক্ষা যা দেখাচ্ছে, আমি একদম গুনে গুনে 3-4টে কথা বলবো। 1 নম্বর কথা হলো, আমাদের বিরোধীরা যারা রাজনৈতিক প্রতিপক্ষ আছেন, যত ভোটের সময় এগিয়ে আসবে তাদের পালে হাওয়া লাগানোর মতো 2-3টে জিনিস আছে, 2-3টে কথা আছে, আমি 1, 2, 3 করে ধরে ধরে বলে ছেড়ে দেব। এক হচ্ছে সমীক্ষা। আমি যেখানে যাচ্ছি জিজ্ঞাসা করছি আমাদের পার্টির কর্মীদের যে এই যে টিভিতে সমীক্ষা দেখাচ্ছে, আপনার কাছে ফোন এসেছিল? তাতে করে 300 লোকের মধ্যে একজন হয়তো হাত তুলে বলছেন হ্যাঁ এসেছিল, কি 2জন বলছেন, অধিকাংশ মানুষ বলছেন না। তাহলে সিপিএম এর লোকদের বাদ দিয়ে সমীক্ষা হয়ে যাচ্ছে, সেই সমীক্ষা টিভিতে দেখাচ্ছে, তাই তো মানে দাঁড়ায়। আপনাদের কাছে খুব এসেছিল না, সমীক্ষা আছে, ওরা করেন, আমি ঠিক ভুল ইত্যাদি মিডিয়া আজকালকার দিনে কিভাবে চলে সকলে বোঝেন, আমি ওইসবের মধ্যে যেতে চাই না, ক্যামেরা ট্যামেরা চলছে। কিন্তু বাংলা কথা বুঝে রাখেন, দুনিয়ার কোথায় কি হচ্ছে জানি না, চাঁদে কি, মঙ্গল গ্রহে কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, রাশিয়ায় কি হচ্ছে জানি না, যাদবপুরটা এবার সিপিএম জেতার জায়গায় আছে, পরিষ্কার। এবং এই জেতাটা আমাদের এই কনফিডেন্স নিয়ে মানুষের কাছে যাওয়ার মতো করে আমরা প্রস্তুত হচ্ছি। এখন জিতবে বললেই তো হলো না, জিতবে কিসের ভিত্তিতে, জিতবে কি? প্রার্থী হিসেবে অনেকে আমাকে বলছে আচ্ছা কেন, কি বলতে ভোটে দাঁড়িয়েছো, কি তোমাদের কাজ, কথা কি? আমি প্রথমে মনোদার সাথে আমার বহু বছরের সম্পর্ক, আমি ওর পারমিশন নিয়ে ওর একটা কথা একটু তীব্র আপত্তি জানিয়ে রাখি। সৃজন খুব ভালো ছেলে, অনেক টাকার চাকরি করতে পারতো, কিন্তু রাজনীতিতে এসেছে, রাজনীতি করতে এসে কাউকে উদ্ধার করে দিইনি। রাজনীতি করতে এসেছি জীবনের তাগিদ থেকে, বুঝেছি যে যারা ক্ষমতায় থাকে, তারা যারা ক্ষমতায় আছে তাদেরকে যদি না সরানো যায়, আমার মতো অসংখ্য ছেলেমেয়ে আমাদের ভালো থাকা হবে না। দান করার জন্য রাজনীতিতে আসিনি, আমি সহ আমার মতো গোটা প্রজন্মটা, এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো আছে, যার 5-6 জন এখানে এসে স্টেজে এখন এই ফুল দিল, মালা দিল, এই গোটা প্রজন্মটা সংকটের মধ্যে আছে, এই সংকট থেকে বের করতে হবে বলে রাজনীতিতে এসেছি। যিনি মাস্টারি করেন, যিনি ডাক্তারি করেন, যিনি ঠেলা চালান, যিনি ছোট দোকান চালান, রিক্সা চালান, তারা কেউ আমাদের রাজনীতিবিদদের থেকে কম কাজ করেন। আর আমরা যারা বিভিন্ন দলের ভোটে টোটে দাঁড়িয়েছি, আমাদের 5টা বাড়তি ল্যাজ, এরকম ভাবার কোনো কারণ নেই। কি কথা নিয়ে নেমেছি আমি, এই কথাটা বললাম এর সূত্র ধরেই। কেন রাজনীতিতে আসা, কেন ভোট লড়তে আসা, আমাদের পার্টি কেন ভোট লড়তে আসে, আমি তো ছেড়ে দিই, আমি ইন্ডিভিজুয়ালের প্রশ্ন না, আমাদের পার্টি কেন ভোট লড়তে আসে? এই রাহুল দা বিধায়ক ছিলেন, আমরা রুজি রুটির কথা নিয়ে, রুজি রুটির কথাটাকে রাজনীতির মঞ্চের মাঝখানে নিয়ে আসতে চাই। ওই যে বললাম, অনেকে জিজ্ঞাসা করছেন কেন ভোটে দাঁড়িয়েছ, এক লাইনে বলতে গেলে ভোটে দাঁড়িয়েছি, আমাদের গোটা পার্টি এই ভোটটা লড়ছে, তার কারণ আমরা চাইছি সন্ধ্যাবেলার ওই যে ঘন্টাখানেক টিভিতে আলোচনা হয়, সেই আলোচনাতে গরুর দুধে সোনা খুঁজে পাওয়া যায় কিনা সেই কথাটা পিছনে চলে গিয়ে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কি করে কমানো যায় সেই কথাটা সামনে আসুক, সেই জন্য লাল ঝান্ডা, সেই জন্য কমিউনিস্ট পার্টি লড়তে নেমেছে। ভোটে কেউ জিতবে কেউ হারবে, এমপি এমএলএ সরকার এইসব তো পরের কথা। কমিউনিস্ট পার্টির একটাই আওয়াজ, ভাত কাপড় মান কাজ, পরিষ্কার কথা। রাজনীতিবিদদের আমরা যখন বড় হয়েছি, বামপন্থী ডানপন্থী অনেক রকম রাজনীতিবিদ দেখেছি, দল দেখেছি। আগে ছোটবেলা বুঝতাম যে রাজনৈতিক দল হয় 2 রকমের, একটা গরিবের দল হয়, মধ্যবিত্তের দল হয়, আর একটা বড় লোকের দল হয়। আমার আগের প্রজন্মের মানুষজন তারা জানতেন, বুঝতেন
যে একটা চাষাভূষক দল, একটা জমিদারদের দল, তাই তো? এই যে বড় হতে হতে দেখলাম যে আরে ওইগুলো পিছনে চলে গেল, এখন বলছে একটা দল হিন্দুদের, একটা দল মুসলমানের। এই যে রাজনীতির মূল স্রোত থেকে স্কুল, কলেজ, হাসপাতাল, জিনিসের দাম, বেকারত্ব, চাষির কৃষকের ফসলের দাম, ক্ষেত মজুরের রোজের টাকা, এই ব্যাপারগুলো পিছন দিকে চলে গেল। আর বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলমান এইসব সামনে চলে এলো। এতে করে মানুষের বেঁচে থাকার সমস্যা বেড়েছে বই কমে। যে ভদ্রলোক বিজেপি সঙ্গে সমর্থন করেন, যার বাড়িতে রোজ হোয়াটসঅ্যাপে বিজেপি পাঠায় কি করে পাকিস্তানে অমুক হচ্ছে তমুক হচ্ছে, তো তিনিও তো পেট্রোল পাম্পে গিয়ে আমাদের এই সামনে এই রাস্তার উপরে অ্যাটলাস বা অন্য পেট্রোল পাম্পে গিয়ে যদি তিনি মোদি জিন্দাবাদ বলেন, তাহলে পেট্রোলের দাম তাকে 50 টাকা হয়ে যায় তা না, তাকে তো ওই 100 টাকা দিয়েই করতে হয়। দিদি জিন্দাবাদ বললে পরিযায়ী শ্রমিককে এখানেই চাকরি পেয়ে যায়, সে এরকম তো হয় না। এই হিন্দু মুসলমানের গল্প ছেড়ে দিন। আমি সেদিন একটা হোয়াটসঅ্যাপ পেয়েছি, এত সহজে বিজেপি কি, আমাকে একজন একটা মেসেজ করেছেন, এত সহজে বিজেপি কি, আমি 10টা বক্তৃতায় বোঝানো তার থেকে সহজ হচ্ছে এইটা। বলছে কি লেখা আছে, বললো হোয়াটসঅ্যাপে, বললো 15% মুসলিমের ভয় দেখিয়ে 85% হিন্দুর দেশে 15% মুসলিমের ভয় দেখিয়ে 99% লোককে লুট করে নেওয়া পার্টিটার নাম হলো বিজেপি। এই বিজেপির হাত থেকে আমাদের দেশটাকে বাঁচাতে হবে। আমার আগের বক্তারা বিকাশ দা প্রাঞ্জল ভাষায় আরএসএস এর তত্ত্ব, আরএসএস এর বোঝাপড়া, নারীদের সম্পর্কে, দলিতদের সম্পর্কে বুঝিয়ে বলেছেন। এই কয়েকদিন আগে আমরা আম্বেদকরের জন্মদিন পালন করে এলাম। এই দেশে আম্বেদকরও থাকবে, আরএসএসও থাকবে, এই জিনিস হতে পারে না। এই দেশে গান্ধীজিও থাকবে, আরএসএসও থাকবে, এই জিনিস হতে পারে না। অনেকে আমাদের আর এইসব, এখন আজকাল বাজারে কিছু মানুষ আছেন, আমি বলছি কারণ সোনারপুর এই ধরনের সমাজকে আলো দেখিয়েছেন, এই ধরনের অনেক মানুষের জন্মস্থান, বাসস্থান, আমরা যে সব চত্বরে আজকে সভা করছি তার আশপাশ। আজকাল বাজারে নতুন শব্দ বেরিয়ে গেছে, বুদ্ধিজীবী, বিদ্বজ্জন। বিদ্বজ্জনরা মুখ্যমন্ত্রীর জন্য চেয়ার মোছেন, বিদ্বজ্জনরা সাত চড়ের আ কাড়েন না কোনো ঘটনা দেখলে, খারাপ ঘটনা দেখলে। তো এই বিদ্বজ্জন বুদ্ধিজীবীরা এরাও সব মিলে এখন একটা চেষ্টা করবেন যত দিন যাবে ওই ভাগাভাগিতে উস্কানি দেওয়া। আমাদের কাজ এসবের মধ্যে দিয়ে রুজি রুটির কথাটাকে বার করে আনা। আমাদের পার্টির কাজ, আমাদের রাজনীতির কাজ। আমাদের 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, আমাদের 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে, আমাদের হাসপাতালগুলোর কি ভয়ানক অবস্থা। সুভাষ গ্রামে এত তৃণমূল হলো তো 12-13 বছর তো আছে, তো সুভাষ গ্রামে একটা ভালো হাসপাতালের দাবিতে অসুবিধা কি আছে, কি গোলমাল আছে? তৃণমূল যে রাস্তায় তুমি যাচ্ছ, যেখানে ঢুকছো, অনেক ভালোবাসি দাদা, চাইছি বলেনি আমি একটু। এই প্রত্যয়ের উপরেই দাঁড়িয়ে বলছি 4 তারিখ লাল আবির খেলবো, ফাঁকায় আওয়াজ দিচ্ছি। আমাদের স্কুল কলেজগুলোর অবস্থা খারাপ, হাসপাতালগুলোর অবস্থা খারাপ, ওষুধের দাম হই হই করে বেড়েছে। 800টা ওষুধের দাম এই এপ্রিল মাস থেকে নতুন করে বেড়েছে। এবং আপনারা সকলে জানেন কিভাবে ল্যাব টেস্টে ফেল হয়ে যাওয়া ওষুধ, সেই ওষুধ বিজেপিকে ঘুষ দিয়ে ওষুধের কোম্পানি পাস করিয়ে নিয়েছে, বেশি দামে আমাদের কাছে বেচেছে, সেই বাড়তি টাকাটা বিজেপিকে, তৃণমূলকে চাঁদা হিসেবে দিয়ে দিয়েছে। ইলেকটোরাল বন্ড, তুম हमको চাঁদা দো, हम तुमको ধান্দা দেंगे। যত দিন যাবে কয়েকটা কথা, ওই সমীক্ষা যেরকম একটা বললাম, আরেকটা কথা, বাজারে তৃণমূলের সমর্থকরা নেমে যাবেন, বলবেন যে আচ্ছা তৃণমূল তো চুরি করেছে, কিন্তু তৃণমূল কিন্তু অমুক কাজটা করেছে, তমুক কাজটা করেছে, বলবে না? এরকম কিছু কিছু বাজারে নেমে পড়বে। আমি তো খুব বুঝি না, যাদবপুরে অন্তত, এই যাদবপুর, সোনারপুর, বারুইপুর, মোটামুটি আকাশের কথা বলতে পারবো না, দায়িত্ব ছেড়ে দিলাম, ও সবার জন্য। উপরের আকাশটা বাদ দিয়ে এই নিচের রাস্তা, যে কোনো জায়গায় দাঁড়ালে সামনে যতদূর চোখ যায়, পিছনে যতদূর চোখ যায়, ডান দিকে যতদূর চোখ যায়, বাদিকে যতদূর চোখ যায়, সব সিপিএম এর বানানো। আর কি বানিয়েছে? তৃণমূল আসার পরে বামপন্থীদের আমলের ওই নবান্ন বাড়িটা সহ
কতগুলো ব্রিজ, কতগুলো বিল্ডিং, কতগুলো জায়গা, হ্যাঁ নীল সাদা রং হয়েছে, আর দু চারটে বাস স্ট্যান্ড, একটা বাতি স্তম্ভ। আমি যেমন কোনো একটা ওয়ার্ডে প্রচার করতে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম সোনারপুর, রাজপুর সোনারপুর পৌরসভার মধ্যেই এখন ভোট এসছে, এখন ভীষণ হঠাৎ তাগিদ বেড়েছে, এখন সাংসদ মিমি চক্রবর্তীর তহবিল বলে বাতি বসানো শুরু করেছে। তাই যাই হোক, ঠিক আছে, এতদিন আলো দাওনি কেন, অন্ধকারে রেখেছিলে কেন মানুষকে? তোমরা তো আছো অনেকদিন ধরে। মানুষের জল, কল, রাস্তা, আলো, নিকাশি, যেখানে যাচ্ছে সোনারপুরে মানুষ ঘিরে ধরে বলছেন যে তৃণমূল এতদিন আছে, পানীয় জলের গোলমাল, ড্রেনেজ সিস্টেমের গোলমাল। আমাকে কি বলেছেন? সকলে দেখেছেন তৃণমূল প্রার্থীকে ধরে বলেছেন। তো এই সমস্যা সমাধান করা তো রাজনীতিবিদদের কাজ। রাজনীতিবিদদের কাজ তো মিডিয়া ডেকে সুইমিং পুলে নেমে কাতলা মাছের মতো সাঁতার কাটা না, ছবি তোলার জন্য। রাজনীতিবিদের কাজ তো গরুর দুধে সোনা খোঁজা না, আর পিয়ানোর আশেপাশে ধেই ধেই করে বুড়ো বয়সে নাচা না। তাহলে রাজনীতিবিদদের যা কাজ, জিনিসের দাম বললাম, ওষুধের দাম, বিদ্যুতের দাম, আর অনেক কথা যেতে পারি, যাচ্ছি না। বেকারত্বের সমস্যা, আমাদের প্রজন্মের যে ছেলে মেয়েগুলো কাজ, একটা বড় অংশের কাজ নেই, আর যাদের কাজ আছে তাদের কাজের কোনো গ্যারান্টি নেই। ওসব গ্যারান্টি ফ্যারান্টি লিখছে, কিন্তু ওভার টাইম খাটিয়ে নিচ্ছে, মজুরি কম, মাইনে কম, যখন তখন ছাটাই, লে অফ, খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে, বা ওই র্যাপিডো চালিয়ে বেড়াচ্ছে, বা শপিং মলে কাজ করছে, কল সেন্টারে কাজ করছে, কোনো কাজের কোনো গ্যারান্টি নেই। আজকে যে কাজ আছে 5 মাস পরে সে কাজ থাকবে কিনা তার কোনো ইয়ে নেই। তাহলে তাদের জন্য কথা বলতে হবে তো, কে বলবে? লাল ঝান্ডা ছাড়া আর কে বলবে? আমাদের একটু বয়স্ক মানুষ যারা আছে, মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কি পরিমাণ বেড়েছে মেডিক্লেমে। এমনিতে স্বাস্থ্য উপকরণের উপরও জিএসটি, এবং এত এত দাম বেড়েছে, চিকিৎসার খরচা বেড়েছে। ছোট ব্যবসায়ী বন্ধু যারা আছেন, আম্বানি আদানির তো খুব অসুবিধা হয় না, কিন্তু ওইভাবে জিএসটি চাপা নয়। ছোট ব্যবসায়ী যারা আছেন, যারা দশকর্মা ভান্ডার ইত্যাদি চালান, অসুবিধায় পড়েছে। এদের কথা কে বলবে? চারদিকে এইসব লাগিয়ে বেড়াচ্ছ তৃণমূলের। আমি সেদিন একটা টিভি চ্যানেলে তৃণমূলের এক বন্ধু, সে প্রার্থী হয়েছে, আমার পরিচিত ছেলে, তাকে আমি, আর সে এইসব বলছিল, ওই তৃণমূল যেগুলো দেওয়ালে লিখছে। তা আমি বললাম যে বাবা, সবই ঠিক আছে, তোদের গাড়ির হেডলাইটটা ভালো আছে, হেডলাইটটা ভালো আছে, গাড়িটা আলোটাও জ্বলছে, কিন্তু গাড়ির ইঞ্জিনে গোলমাল আছে। আপনি যা সব প্রকল্প মহিলাদের জন্য বিরাট লিখছেন, সব যদি দারুণ ব্যাপার হতো, তাহলে নাবালিকা বিবাহে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে 2 নম্বরে চলে যেত। আপনি যা সব মহিলাদের প্রকল্প লিখছেন, সব যদি দারুণ হতো, তাহলে শাহজাহান, শিবু, উত্তমরা নারী পাচার করার সুযোগ পেত, সাহস পেত। আপনি ছাত্রদের জন্য যা বলছেন, ওই ক্রেডিট কার্ড ইত্যাদি, সব যদি দারুণ চলতো, তাহলে 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে যায় এক ধাক্কায়, 8,000 স্কুল বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়েছে কি? শহরের মাঝখানে, কলকাতার মাঝখানের ইংরেজি মিডিয়াম স্কুল বন্ধ হয়নি, বন্ধ তো হয়েছে গায়ের স্কুল, মিউনিসিপ্যালিটির স্কুল। তাতে ছাত্র আসছে না, টিচার সব নিয়ে অন্য জায়গায় চলে গেছে। এইগুলো কে দেখবে? তার মানে রুজি রুটির প্রশ্নে তৃণমূল বিজেপি লাথি মেরেছে। সহজতম উদাহরণ, ওখানে দিল্লিতে কংগ্রেস, এখানে সিপিএম, বামফ্রন্ট। 100 দিনের কাজ বলে একটা প্রকল্প তৈরি করা হলো, গোটা দেশ জুড়ে কোটি কোটি মানুষ তাতে কাজ পেল, পৃথিবী জুড়ে প্রশংসা হলো। 15 বছর পর দিল্লিতে বিজেপি, এখানে তৃণমূল। 100 দিনের কাজের প্রকল্পটা প্যাকেট হয়ে বঙ্গোপসাগরে সিল হয়ে খামে বন্দী হয়ে ভেসে চলে গেল। বিজেপি বড় লোকের দল, আম্বানি আদানির হাতে, ওরা গরিবের জন্য টাকা খরচা করতে চায় না। কিন্তু ওরা সুযোগ পেল কেন, কি করে সাহস পেল বন্ধ করতে 100 দিনের কাজ? কারণ তৃণমূল জব কার্ডে এমন টাকা চুরি করেছে, এমন টাকা চুরি করেছে, কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, কিচ্ছু ছাড়েনি, সর্বভোগ। আরেকটা কথা সঙ্গে সঙ্গে তখন চলে আসে, ওই যেটা বলছিলাম, যে ও তো চুরি করেছে, কিন্তু আমি তো পাচ্ছি, আমাকে তো দিচ্ছে। আরে আপনি পাচ্ছেন মানে আপনার টাকা পাচ্ছেন, এমন তো নয় যে ওর কালীঘাটে কোনো টাকার গাছ আছে। আপনি পাচ্ছেন, আপনার টাকা পাচ্ছেন। তা সে সরকারি প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বুদ্ধবাবু করেননি? এক্ষুনি আমি বলতে বলতে মোবাইল খুলে, এই পাড়ার যিনি সব থেকে বড় তৃণমূল নেতা আছেন, তাকে অনুরোধ করছি, মোবাইল খুলে দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য বাচ্চা মেয়েদের সাইকেল দিচ্ছে, স্কুলের মেয়েদের পিছনে কান্তি গাঙ্গুলিরা দাঁড়িয়ে, সে ছবি নেই, লোকে জানে না। 2 টাকা কেজি ধরে চাল বামপন্থীদের সময় শুরু হয়নি?
যা প্রকল্প এই ধরনের, এখনো কেরালা এই ধরনের প্রকল্প অনেক চলে না, আজকে যা চলছে তার ডবল করে চলবে, বেশি করে চলবে, বরং তৃণমূল স্বজন পোষণ করে যে লোকের নাম বাদ দিচ্ছে সেই সমস্ত লোক যাতে সব প্রকল্পে সাহায্য পায় সেইটা এনশিওর করার চেষ্টা করবো সাংসদ হলে প্রথম দিন থেকে। যার নাম বাদ দিচ্ছে এই ভোট এগিয়ে আসবে, এখন বলতে শুরু করবে আমাদের ভোট না দিলে নাম কেটে দেবো, বলবে তো। আপনাদেরও বলছি পরিষ্কার, বিকাশ দা থাকলে ভালো হতো, পরিষ্কার বলেন যে পাবলিকের টাকা, সরকারের টাকা, আমাদের টাকা, সরকার ভায়া সরকার আমি পাচ্ছি। কে তোয়ালে মুড়ে খেয়ে চলে যাবে, কে স্যান্ডেগেঞ্জি পরে খেয়ে চলে যাবে, তার বদলে ওই টাকা আমি পাচ্ছি। এর মধ্যে তোমার নাম কাটার কোনো অধিকার নেই। তুমি যদি আমায় ভয় দেখিয়ে নাম কাটাতে চাও, সিপিএম এর ছেলেটা এসে বলে গেছে আমাদের সাথে বিকাশ ভট্টাচার্য যাবে, সব শুদ্ধ নিয়ে কোর্টে গিয়ে তোমার নাকে দড়ি দিয়ে 4 দিন ঘুরিয়ে ডবল টাকা আদায় করে আনবো, কোনো অসুবিধা নেই। এটা 24, এখন তুমি নাম কাটবে, 2 বছর পরে রাজ্যের ভোট আছে, 26-এর ভোট আছে, খেয়াল রেখো, তখন তোমার পাড়ায় ঢুকতে হবে। যে মানুষ প্রকল্পে যে টাকা থেকে বঞ্চিত হয়েছেন, সাংসদ হলে তাদের সবাইকে নিয়ে গিয়ে বিডিও, এসডিও, জেলা শাসক সব অফিসের সামনে নিজে বসে থেকে সবার নাম সব প্রকল্পে ঢোকাবো, কোনো নাম কাটা যাবে না, নির্ভয় ভোট দিন। কিন্তু ভোট মানুষকে নিজের মতো করে দিতে হবে, ভালো করে দিতে হবে। ওরা চুরি করেছে, ডাকাতি করেছে, ওই চুরি ডাকাতিটা না হলে পার্থবাবুর ফ্ল্যাটের তলায়, খাটের তলায়, মানিকবাবু, অনুব্রত বাবুদের, জ্যোতিপ্রিয় বাবুদের ফ্ল্যাটের তলায়, খাটের তলায় অত টাকা না থাকলে, ওই টাকা ভায়া গভর্নমেন্ট মানুষের কাজে খরচ হলে আমাদের সোনারপুরের হয়তো জল, কল, রাস্তা, আলো, নিকাশি ব্যবস্থার সমস্যা খানিকটা মিটত। ওরা চুরি করে, কিন্তু আমাকে তো 2 ফোঁটা দিচ্ছে, ওরকম ওই বলে কোনো কথা হয় না। ওই 2 ফোঁটার বদলে আপনি 5 ফোঁটা পেতেন যদি ওরা চুরিটা না করতো। 5 ফোঁটা পাওয়ার জন্য লাল ঝান্ডার সাথে আসেন, সোজা কথা। আরেক দল নেমে পড়েছে, বলছে আপকি বার কি কি সব বলছে, জানি না কি আছে না আছে, আমি বেশি কথায় যেতে চাই না, কিন্তু যাদবপুরে ওইসব কোনো ব্যাপার নেই। কোথাও 2-4টে জায়গা আছে এরকম খাবলা খোবলা কিছু, একটা পঞ্চায়েত, 2টো বুথ, একটা ওয়ার্ড, এইসব হয়তো কিছু ভোট টোট পাবে। কিন্তু যাদবপুরে যদি তৃণমূলকে হারাতে হয়, তৃণমূলের কথা প্রতিবাদ করতে হয়, 7টা বিধানসভা জুড়ে আমরা শুধু লাল ঝান্ডাই পারবো যাদবপুরে তৃণমূলকে হারাতে, অন্য কেউ, অন্য কাউকে ভোট দেওয়া মানে ভোট কেটে দেবে তারা। বড় ফুলে ভোট দিলে ভোট কাটাকাটি করে, ছোট ফুলের সুবিধা। তাহলে তো আসুন লাল ঝান্ডা কাস্তে হাতে, হাতে কাস্তে ধরে আমরা নেমেছি বিষ ফুলকে উপড়ানোর জন্য, এবং সেটা রুজি রুটির কথার ভিত্তিতে। রাজনীতি মানে ছ্যাবলামি নয়। একটুখানি পার্লামেন্টে কম থাকবো, যাদবপুরের মতো কেন্দ্র থেকে নির্বাচিত হব, মাঝপথে ছেড়ে দেবো, যে কদিন ছিলাম কেউ দেখতে পাবে না, পার্লামেন্টে কম থাকবো, টিকটকে বেশি থাকবো, এটা যাদবপুরের মানুষ পছন্দ করেননি। আর আমি সেই এমপিকে দোষও দিতে পারি না, উনি একজন এমপি থাকাকালীন, বোঝেন, এমপি, যাদবপুরের এমপি, করোনার সময়, লকডাউনের সময় তৃণমূলের লোকেদের হাতে এমপি নিজে জাল ভ্যাকসিন খেয়ে গেল, তাতে কি ভরসা করবে, কে কাকে ভরসা করবে? ফলত এই চুরি ডাকাতি থেকে বেরোতে হবে। যা যে মানুষ যা পাচ্ছেন সেই সব বেশি বেশি করে পাবেন, তার সাথে রাস্তাটা ঠিক হবে, তার সাথে আলোটা হবে, তার সাথে জল, কল, নিকাশি, চম্পাহাটি, পিয়ালি ফ্লাইওভার, গড়িয়াবাড়ুপুর মেট্রো, আমাদের এখানে সুভাষ গ্রামের হাসপাতাল, এই সামনে জগদ্দলে হার্ডওয়্যার পার্ক, এই সমস্ত দাবি দাওয়া নিয়ে লড়াই করতে নামবো। এমপি ল্যাডের টাকা 25 কোটি টাকা পায় একটা এমপি, ধারে কাছে যায়নি কেউ গত 15 বছরে। 100% টাকা যাতে খরচ করা হয় যাদবপুরের মানুষ, সোনারপুরের মানুষ, বারুইপুর ভাঙড়ের মানুষের জন্য, এই কথা তো বলে যেতেই পারি, তা সুনিশ্চিত করবো একটা নয়া পয়সা বাকি থাকবে না উন্নতি কল্পে খরচ হওয়ার জন্য। তাহলে তো আসুন আমরা সবাই মিলে, আমি আর কথা বাড়াবো না, রাত হয়েছে, সবাই মিলে যাদবপুরকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। আবার এদের মধ্যে এই 2 দল যত ভোট এগিয়ে আসবে, আরো পলিটিক্যাল বাইনারি তৈরি করার চেষ্টা হবে। ইতিমধ্যে শুরু হয়েছে কোথাও কোথাও, মালদা থেকে ঢুকে প্রথম ফেজে হয়েছে, মালদা থেকে বহরমপুর, মুর্শিদাবাদে ঢুকেই ওই বাইনারি ভেঙে খান খান হয়ে যাবে। ও যতই চেষ্টা করুক পারবে না। তারপরে যত দক্ষিণবঙ্গের দিকে আসবে, একটা করে ফেজ হবে, টিভিতে বেশি বেশি করে দেখাবে, প্রধানমন্ত্রী বেশি বেশি করে ডেইলি প্যাসেঞ্জারি করবেন, চিৎকার চেঁচামেচি করবেন, মুখ্যমন্ত্রী বেশি বেশি করে তার বিরুদ্ধে পাল্টা চেঁচামেচি করবেন, আরো একে ওকে তাকে লাগিয়ে দেবেন, মাঝখান থেকে মিডিয়া ভুলিয়ে দেবে যে গরমকাল পড়লেই মুখ্যমন্ত্রী আম পাঠান প্রধানমন্ত্রীকে, ওইটা ভুলিয়ে দেবে তারপরে, আর মাঝখান থেকে আমরা ওই সমস্ত কিছুর পরে দাঁড়িয়ে
রুজি রুটির কথাটা ওরা চেষ্টা করবে রুজি রুটির কথাটা যাতে না থাকে, আর আমরা ডেটে পড়ে মাটি কামড়ে পড়ে উইকেটে থেকে চেষ্টা করব রুজি রুটির কথার উপরে দাঁড়িয়েই যাতে ভোটটা হয়। রুটি কাপড়া মাকান, অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান, এর বাইরে কোনো কথা হবে না। তুমি কি করতে পেরেছো না পেরেছো, তুমি কিভাবে মানুষের পেটে লাথি মারছো, কেন মারছো, বিকল্প কি, এই তর্ক বিতর্কের উপরে দাঁড়িয়ে ভোট হবে। সেইটা করানোর জন্য আমরা আছি, আমাদের পার্টি আছে, আমরা সবাই মিলে যাদবপুরে রুজি রুটির লড়াইয়ে ভোট চাইবো। আর আমি শেষ কথা কেবল এইটুকু বলবো, এত কিছু বলার পরে বলবো, দেখেন আমি সিপিএম এর প্রার্থী, আমি তো এগুলো বলবোই যে মানুষের কাছে আশেপাশে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে। আমি সিপিএম এর প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী, আমি তো এগুলো বলবোই। তারপরে দাঁড়িয়ে আমি আপনাকে বলে যাচ্ছি, যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন, সবার কথা শুনে আপনার ভোটটা আপনাকে দিতে হবে। আপনার ভোট যেন অন্য কেউ না দেয়। আপনার আশীর্বাদ, আপনার ভালোবাসা, আপনার সাহায্য সমর্থন সব চেয়ে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভোট দিন বাঁচতে, তারা আধুনিক আসতে।